আওয়ামী লীগের যে বিষয়টা, ভারত কিন্তু একটা বারও অফিসিয়ালি তারা বলেনি, মানে তারা আওয়ামী লীগকে নির্বাচনে চায়। ভারতের যেই সাপ্তাহিক যে ব্রিফিং পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে তারা সবসময় বলে যে বাংলাদেশে তারা একটি ইনক্লুসিভ নির্বাচন চায়। কিন্তু এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন হচ্ছে, এতে কিন্তু ভারত সরাসরি কোনো আপত্তি জানায়নি। এবং আপনি নিজেই বলেন যে ইতিপূর্বে সুজাতা সিং এসে নির্বাচনের নাক গলিয়েছে। তারপরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তারা, আপনারা জানেন যে 2024 সালে রাজেশ কুমার অগ্নিহোত্রী, যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের স্টেশন চিফ ছিল এই ভারতীয় হাইকমিশনে, ঢাকাস্থ হাইকমিশনে, সে প্রচুর টাকা পয়সা খেয়েছে। সে চিন্তা করলো যে আরে বাঙালি তো পাগল, আমি রয়ের চাকরি করি, আমি সামান্য কর্মকর্তা, আমার কাছে কোটি কোটি টাকা নিয়ে এসে বলে ভাই টাকা নেন, আমাকে মনোনয়ন দিয়ে দেন। তারা আবার আওয়ামী লীগকে বলে যে মনোনয়ন দেন, হয়তো কিছু কিছু শুনছেও শেখ হাসিনা, বাট অনেকগুলো আবার শোনেও নাই। তো আমরা আমরা নিজেরাই এদেরকে মাথায় তুলছি। আপনি দেখেন যে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, বা তার আগে ছিল রাজেশ কুমার, তার আগে ছিল বিক্রম কুমার ঘরাইস্বামী, তার আগে ছিল এই যে পিনাক রঞ্জন, পঙ্কজ শরণ, এরা সবাই তো সামান্য আইপিএস অফিসার, মানে আমাদের দেশের বিসিএস এর মতো দিয়ে ফরেন সার্ভিসে ক্যাডার হয়েছে। এরা কিন্তু আওয়ামী লীগের আমলে মানে প্রধানমন্ত্রীর সম্মান পাইতো। হ্যাঁ, বলা হয়েছে আরে ভারতীয় হাইকমিশনার, যেমনটা আবার ওই যে মার্কিন রাষ্ট্রদূত পায়, মানে একদম মাথায় তুলে নাসি। আগে ছিল পিটার হাস, এখন আসছে বেন্ট ক্রিস্টেনসেন ইত্যাদি। তো এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। কিন্তু ভারত মোটামুটি বুঝতে পারছে যে আসলে আওয়ামী লীগকে দিয়ে নিকট ভবিষ্যতে আর কিছু করা সম্ভব না। ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু পর্যবেক্ষণ করে দেখছে যে না, আসলে নির্বাচনটা হয়ে যাবে। এবং আপনার খেয়াল আছে কিছুদিন আগে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, যে লম্বা করে ভদ্র মহিলাটা, সাদা মহিলাটা, উনি ভারতে গেলেন একটা থিঙ্ক ট্যাঙ্কের আমন্ত্রণে, ওখানে মিটিং করলেন, এবং মিটিং করার পরে গোপনে ওনার সঙ্গে বিজেপির শীর্ষ কয়েকজন কর্মকর্তা দেখাও করলেন। তারা বললেন যে এখানে আসলে এই মানে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে বাংলাদেশে পুনর্বাসন করা সম্ভব কিনা। তখন এই সারা কুক মুখের উপরে স্পষ্ট বলে দিলেন যে না, এটা সম্ভব না। যদি আওয়ামী লীগ নিজেদের ভিতর সংস্কার করে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে গণহত্যার, তাদেরকে বাদ দেয়, ইনক্লুডিং শেখ হাসিনা, তাহলে হয়তো বিষয়টা ভেবে দেখা যেতে পারে। বাট পশ্চিম ইউরোপ তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে নিয়ে ভাবছে না। এই ধরনের বক্তব্য অবশ্যই ভারতও জানে, জেনে তারা চুপ হয়ে গিয়েছে। এখন কয়দিন আগে শবে বরাত গেল মনে হয়, তো সেখানে তো সেই দিন কলকাতায় পলাতক আওয়ামী লীগের প্রায় 5-6 জন নেতা, তারা শেখ হাসিনার সঙ্গে গোপনে দেখা করেছেন। শেখ হাসিনার সেই দিল্লির যেই সুরক্ষিত যেই প্রাসাদ শেখ হাসিনাকে থাকতে দিয়েছেন ভারত সরকার, সেখানে গিয়ে দেখা করেছেন। দেখা করার পরে শেখ হাসিনা বলেছেন যে আমার বার্তা একটাই, তোমরা এই আওয়ামী লীগ বিহীন ভোট তোমরা বয়কট করবা, এবং তোমরা নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিবা, হ্যাঁ, যে আওয়ামী লীগ ছাড়া এই ভোটে যেন আওয়ামী লীগের কোন সমর্থক ভোট দিতে না যায়। কিন্তু শেখ হাসিনা এটা কি জানে না যে যারা গ্রামে আছে, বা যারা বাংলাদেশে আছে, বা যারা শহরেই মনে করেন আছে, তাদের পক্ষে কিন্তু এই ভোট না দিয়ে থাকাটা কিন্তু সহজ জিনিস না, তাই না? আপনি শেখ হাসিনা যেই আওয়ামী লীগকে ফেলে রেখে গিয়েছে, শেখ হাসিনা যদি বা তার ছেলে মেয়ে যদি আরো 10-15 বছর পরে ক্ষমতায় আসে, আবারও মনে করেন আসলো, ধরলাম, ওই সাপোর্ট কিন্তু তারা আর পাবে না, ওই লোকগুলো পাবে না। কারণ হয় কি, মানে গ্রামের লোক কিন্তু সবাই সবাইকে চিনে, সবার ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, এগুলো টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় তাদের বিভিন্ন রোল প্লে করতে হয়। এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলো আছে, আমি এবার নিজেও বাংলাদেশে গিয়ে দেখেছি যে এরা কিন্তু এক ধরনের লোকাল পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছে। যেমন এক বন্ধু এক বন্ধুকে বলতেছে, আরে বেটা আয় আইসা পর বিএনপিতে, না ভাই আমি তো আওয়ামী লীগ করতাম, আরে কি হয়েছে আওয়ামী লীগ, আমরা তো আছি, আমরা তোরে হেল্প করবো, এইভাবে তুই কদিন থাকবি, আওয়ামী লীগ চলে গেছে, কবে কবে না কবে আসবে। তো তো এই ধরনের একটা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এখন আবার আরেকটা বিষয় আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। চোখের আড়াল মানে কিন্তু মনের আড়াল। আপনি যাদেরকে সামনাসামনি দেখেন তাদের ডিমান্ড গুলো আপনার কাছে সবসময় ভাসে, যাকে আপনি দেখেন না তার কথা আপনি চিন্তাও করেন না, এটা হয়। সব মিলিয়ে আমি আসলে নিকট ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো সম্ভাবনা আর দেখি না, যদি না তারা তাদের দলীয় যে সংস্কার এটা করে, এবং একটা একটা সংস্কারের মাধ্যমে, এবং ক্ষমা স্বীকার করে যে হ্যাঁ আমরা
জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছি এটা আমাদের ভুল হয়েছে, আমরা এর জন্য অনুতপ্ত। এর বাইরে আমি কোনো কারণ দেখি না। আপনার মন্তব্য শুনতে চাই। আমার মনে হয় যে আওয়ামী লীগ ওইটা করবে না। তবে আওয়ামী লীগের মানে যদি বিএনপির সাথে কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমরা জানি না। এখন যেহেতু তারা আহ, আওয়ামী ভোট পাওয়ার চেষ্টা করছে এবং সেটার প্রতিদান হিসাবে তারা কি ধরনের ব্যবস্থা নেবে এটা বলা খুব মুশকিল। আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে যদি আওয়ামী লীগ আবার স্বরূপে ফেরত আসে। এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক হবে। তবে সেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি মনে করি না যে আমরা সেটা থেকে নিস্তার পেয়েছি। আর এই জায়গায় আমি ছোট্ট একটা কথা আমার বারবার মনে হয় কি জানেন, যে এই ছেলেগুলো একসময় মনে হয় যে খামাখা জীবন দিয়েছে, বুঝছেন? যারা বুলেটের সামনে দাঁড়ায় ওই তাদেরকে আওয়ামী লীগের মতো দুর্দান্ত প্রতাপশালী একটা দল, তাদের পুলিশ বাহিনী, তাদের অন্যান্য সাপোর্ট সার্ভিস, সেইগুলোকে তাড়াতে সক্ষম হলো। আর তাদেরকে এই যে অনেক বুড়া নেতা বলে যে না, ওরা তো ছেলেপিলে। আর ওই বুড়া নেতাগুলো তারা মূল্যায়ন তো করেই না, বরং তাদের বিরুদ্ধে অবমাননাকর কথাবার্তা বলে। তো এটা খুব কষ্টের বিষয়। এবং আমি জানি না যে আমরা যারা ভোটার আগামীতে ভোট দেব তারা এই জিনিসগুলো বিবেচনা করছে কিনা। আমি সবাইকে অনুরোধ করব, এই দেশের জন্য এই 24শে জুলাই যে সমস্ত লোক প্রাণ দিল, যারা এখন আহত, এই যে 3 দিন আগে বোধহয় একজন মারা গেলেন আবার, অনেকে আমি দেখেছি হাসপাতালে তাদের দুইটা চোখই নাই। সো কি পরিমাণ আহ, ত্যাগ তারা স্বীকার করেছে। এই এত ত্যাগের বিনিময়ে আমরা যেন সবাই একটু দেশের প্রতি, দশের প্রতি, ভবিষ্যতের প্রতি একটু সুবিচার করি। এবং আমি সবাইকে অনুরোধ করব যে দল না, ব্যক্তি কেমন, যে ব্যক্তি চাঁদাবাজি করে, যে ব্যক্তি ঘুষ খায়, যে ব্যক্তি সকালে বিকালে দুপুরে রাত্রে তার বক্তব্য পরিবর্তন করে, এবং যিনি শিক্ষিত নন অর্থাৎ বিবেকবান নন, তাকে ভোট না দেওয়ার জন্য। আরেকটা জিনিস খেয়াল করতেছি যে এখানে দুটো দলই কিন্তু দুটো দলের বিরুদ্ধে আক্রমণ করতেছে, এবং যেটা নির্বাচনের মৌসুমে এটাই স্বাভাবিক যে বিএনপি এবং জামাত দুইটা দলকে আক্রমণ করবে ভোট পাওয়ার জন্য, এটাই স্বাভাবিক। বাট তারা এইসব করতে গিয়ে তারা আওয়ামী লীগের বয়ান ইউজ করতেছে। যেমন আমি দেখতেছি যে জামাত ইসলাম অনেক সমর্থক বলতেছে যে তারেক রহমানকে খাম্বা তারেক। অথচ আপনি জানেন যে এই খাম্বার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক নাই, এগুলো হচ্ছে আওয়ামী বয়ান। তারেক রহমান বলতেছে যে তোমাদেরকে 71 সালেই জনগণ দেখেছে। এই যে এই রাজাকার, এই যে এই গুপ্ত, এটা কিন্তু মানুষ ভালোভাবে গ্রহণ করতেছে না। আচ্ছা, এই যে গুপ্ত বলা হচ্ছে, কে গুপ্ত ছিল ভাই? জামাত ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের দুই একজন নেতা, তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে এবং গোপন তথ্য সংগ্রহের জন্য তারা ছাত্রলীগের ভিতরে ঢুকে গিয়েছিল। হ্যাঁ, এই সাদেক কাইয়ুম সহ আরো অন্যরা। এখন এটা কি অপরাধ আমাকে বলেন? বাট এর বাইরে তো অনেক নেতা কর্মী সবাই বাইরে ছিল, এরা নির্যাতিত হয়েছে, এরা বারে বারে জেলে গিয়েছে, এরা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়েছে। আজকে তাদেরকে বলা হচ্ছে গুপ্ত, তাদেরকে বলা হচ্ছে রাজাকার। এগুলো তো আওয়ামী লীগের বয়ান। আপনি যতই এই এই 26-এ এসে যতই আপনি জুলাইকে অস্বীকার করবেন, যতই আপনি আওয়ামী বয়ান ন্যারেটিভের মতো কথা বলবেন, ততই জনগণ আপনাকে ঘৃণা করবে। কারণ জনগণ এগুলি গত 15-17 বছর ধরে দেখেছে, এবং এগুলোই হচ্ছে আওয়ামী বয়ান, আওয়ামী ন্যারেটিভ, এগুলি হচ্ছে ভারতীয় ন্যারেটিভ। এখন আমাদের উচিত যে এর থেকে বেরিয়ে আসা, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করে অন্তত একটা একটা সুষ্ঠু রাজনীতি চর্চা করা। যে হ্যাঁ, তোমরা আছো, আমরাও আছি, আমরা কেউই কিন্তু শত্রু না। আমরা পলিটিক্যাল অপোনেন্ট হতে পারি, রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারি, কিন্তু আমরা কিন্তু শত্রু নই। আজকে আমি অবশ্যই আপনার কাছে একটা প্রশ্ন করবো, তার আগে আমি একটু নিজেই বলি। জামাত ইসলামের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হলো, হ্যাঁ, তো হ্যাক হওয়ার পর নারীদের বিষয়ে খুব একটা আপত্তিকর কথা বলা হলো, যেটা অবশ্যই আপত্তিকর, এতে কোনো সন্দেহ নাই। কর্মজীবী নারীদেরকে বলা আর কি, বাজে মহিলা বলা, এটা খুবই আপত্তিকর।
তো তারপরে জামাতের আমির বলল যে এটা হ্যাক হয়নি, এটা হ্যাক হয়েছে, কিন্তু বিএনপি বলল এটা হ্যাক হয়নি, জামাতের আমির মিথ্যা বলতেছেন। এবং গতকালকে দ্য ডিসেন্ট নামে একটা অনুসন্ধানী একটা পোর্টাল, তারা একদম অনুসন্ধান করে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, এটা সেই বঙ্গভবনের যেই সারোয়ার আলম নামের যে ভদ্রলোকটাকে অ্যারেস্ট করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, সেই ইমেল থেকেই একটা ম্যালওয়্যার পাঠানো হয়েছিল। আসলে ওই যে অ্যাটাচমেন্ট পাঠানো হয়, তো চিন্তা করছে যে জি। বঙ্গভবনের ইমেল থেকে অ্যাটাচমেন্ট পাঠানো হয়েছে, একটু ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটা ডাউনলোড হয়ে গিয়েছে, এবং ডাউনলোড হওয়ার পরে কিন্তু ওই ডিভাইসের অ্যাক্সেসটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এখন বিএনপি বলে যে যদি দোষী হয় তাহলে রাষ্ট্রপতি মানে বঙ্গভবনের কর্মকর্তা সরোয়ার আলমকে ছাড়লো কেন? ছাড়ছে এই কারণে যে ওই সরোয়ার আলম বা সরোয়ার হোসেন সম্ভবত তার নাম, তারও দোষ নেই, কারণ ওর ইমেলটাও কিন্তু অরিজিন থেকেই হ্যাক হওয়া, ওর হাতে নাই এটা, এটা ভারত বা কোনোটা জায়গা থেকে বা পাকিস্তান থেকে নাকি এটা এটা করা হয়েছে। তো এখন বিএনপি তো আপনার এটাকে নিয়েছে, তারা সর্বোচ্চ যে তারেক রহমান সর্বোচ্চ নেতা, তিনিও বলতেছেন যে এরা মিথ্যা কথা বলতেছে, এরা ক্ষমতায় গেলে নারীদের অধিকার থাকবে না। তারপরে কালকে দেখলাম যে যে কয়েকজন নেত্রী, নারী নেত্রী, যারা কিন্তু এর আগে কখনো রাস্তায় দেখিনি, যখন আওয়ামী মানে জুলাই মাসে আওয়ামী লীগের না, লোক, আপনি আপনি একটু এই জায়গায় থামাই আপনাকে। এই মোশরেফা মিশু বলে একজন ভদ্র মহিলা জি জাসদের অঙ্গ সংগঠনের সাথে কাজ করতো, উনি ওই যে গার্মেন্টস কর্মী নিয়ে অনেক করতো, কিন্তু আওয়ামী লীগ একটা ভালো কাজ করছিল, এই মোশরেফা মিশুদের মতো মহিলাদেরকে দাবড়ানির উপর রাখছিল, তাদেরকে কিন্তু দেখা যায় নাই ওনার। আহ, আহ, তো সুতরাং উনি আবার সামনে আসছেন। তো এখন বিভিন্ন জনের দিয়ে বিভিন্নভাবে খেলানো হচ্ছে। আমার আহ, যেটা যে সমস্ত এই ইমেল নিয়ে কথা হয়েছে, আমার মনে হয় না যে খুব একটা হালে পানি পেয়েছে। এবং আহ, হচ্ছে কি, দেখেন ভাই, আপনার আপনার সম্পর্কে যদি আমি জানি, তাহলে আপনার সম্পর্কে হঠাৎ করে একটা এরকম অভাবনীয় কথাবার্তা বা আচরণ অন্যজন বললে আমি সেটা বিশ্বাস করব না। এবং আমার মনে হয় যে জামাতের আমির, ওনার যে প্রোফাইল, সেই প্রোফাইলের সাথে এটা যায় না, এবং উনি সেটা পুনরুদ্ধার করতে পারছেন। এখন সে কে কি বলল সেটা দিয়ে খুব একটা বেশি এটার উপরে ইম্প্যাক্ট হবে বলে আমার মনে হচ্ছে না। জি জি, তবে ও, মানে আরেকটা আরেকটা তথ্য দিই, আপনি খেয়াল করে দেখছেন যে জামাত ইজ ভেরি স্মার্ট কন্টেন্ডার। তাদের বিভিন্ন জায়গায় শুধু মহিলাদের দিয়ে কতগুলো ইলেকশন মিছিল করছেন আপনি দেখেছেন, ঢাকা শহর থেকে শুরু করে আপনার মানে মফস্বল জেলাগুলোতে শুধু মহিলাদের দিয়ে। জি, তবে এখানে যদি মনে করেন যে সভ্য দেশ হয়, ঠিক আছে, যেমন ইংল্যান্ড, ইউরোপ, মানে সভ্য দেশ বলতে আমি বলতেছি যে উন্নত বিশ্ব আর কি, কেউ কেউ আবার মনে করবেন না যে তাহলে বাংলাদেশ কি অসভ্য দেশ নাকি, মোটেই আমি তা বলতে চাই না। তো এইসব দেশে কি হয়, মনে করেন আপনি এটা কথা বলে ফেললেন, আহ, মনে করেন সত্যিই বলেন আপনি, এবং এটা মিডিয়াতে রেকর্ড হলো, সব জায়গায় রেকর্ড হলো, বাট পরবর্তীতে আপনি বললেন যে আসলে আমি যে ওই সময় বলেছি, আমি ভুল বলেছি, আমি ওই সময় আসলে আমার ব্রেন ঠিক মতো কাজ করতেছিল না, আমি ক্ষমা চাই, সবকিছু কিন্তু মিটে গেল, তাই না? তো জামাত ইসলামের আমির তিনি বলেছেন যে আমি ক্ষমা চাই, যদিও এটা আমি বলিনি, বাট আমার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল, এবং এই কারণে কর্মজীবী নারী সহ যদি কোনো নারী কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাই। কিন্তু তারপরেও তার সেই কথা গ্রহণ করা হয়নি, এবং তাকে তাকে নারী বিরোধী তকমা দেওয়ার জন্য কালকে রাতে দেখলাম আরেক দল নারী, একদল নারী তো তারা গিয়েছে আপনার নির্বাচন কমিশনের কাছে, এবং ইলেকশন কমিশনের কাছে, জি। হ্যাঁ জি, সেখানে চারটা চারটা আপনার দাবি, অবমাননাকর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নারী শ্রমিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, ভবিষ্যতে এই ধরনের মন্তব্য না করার প্রতিশ্রুতি দিতে হবে, এবং প্রার্থিতা বাতিল সহ নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তো এই চারটা দাবি এর নেতৃত্ব আপনি দিয়েছিলেন ঝাড়ু সেই, মিছিলের কথা ভুলে যাচ্ছেন কেন ভাই? মানে ওই টুইটার হ্যাক হয়েছে, আর তার খুব অল্প সময়ের মধ্যে ঝাড়ু মিছিল নিয়ে রেডি হয়েছিল। আপনি আমারে বলেন তো, একটা মিছিল রেডি করতে সময় লাগে না? কিন্তু এখানে এত অল্প আমরা যেটা অল্প খবর সময়ের পেয়েছি মধ্যে যে করে করে, জি। একটা বিশেষ দল এই টুইটারের খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন নারীবাদী সংগঠনকে চাপ দেওয়া শুরু করেছে, প্রয়োজনে টাকা জি। পয়সা দিতেও, কিন্তু অনেকেই এদের ফাঁদে পা দিছে, অনেকেই দেয় নাই, এই তো এইভাবে তারা এগুলো করতেছে। জি। তো এখন এখন আসলে মেইন ব্যাপার হচ্ছে